বাসায় এসে দেখি লেখা মেড ইন বাংলাদেশ। মালয়েশিয়া থেকে আমি একটা জিনিস কিনেছি, বাসায় এসে দেখি লেখা মেড ইন বাংলাদেশ। এই গাজীপুরটা হচ্ছে আমাদের সেই শিল্পনগরী, সেই শিল্প দেশের রাজধানী, তাই না? বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। গার্মেন্টসের রাজধানী কোথায়? গাজীপুর। এই টঙ্গী, এই রাস্তা দিয়ে প্রতিদিন সদস্য, এই যে আমাদের গার্মেন্টস না, এটা মেক্সিমকো। আচ্ছা, অনেক গার্মেন্টস আমাদের আছে, ইন্ডাস্ট্রি আছে, যেখান থেকে কি হয়, এই রাস্তা দিয়ে হাজার হাজার টাকার, কোটি টাকার প্রোডাক্ট যায় না? যে গাজীপুরে আমার এত হাজার কোটি টাকার আয় হয় রাষ্ট্রের, এই গাজীপুরের শ্রমিকরা কি তাদের সুন্দর জীবন পেয়েছে? আমাদের শ্রমিকদের যে মজুরি দেওয়া হয়, এটা যত সামান্য। যে টাকা দিয়ে ভালোভাবে বাসা ভাড়া হইলে তার বাচ্চার পড়াশোনার টাকা হয় না, বাচ্চার পড়াশোনার টাকা হলে তার চিকিৎসার টাকা হয় না, তার চিকিৎসার টাকা হলে তার মাকে দেওয়া বাবাকে দেওয়ার টাকা থাকে না। আমরা চাই আমাদের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে। আমি তুরস্কে দেখেছি প্রতি বছর জানুয়ারি মাসে যেই পরিমাণ দাম বাড়ে সেই পরিমাণ বেতন বাড়ে। যদি বাংলাদেশে এমন হতো তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারতাম। শ্রমিকদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হতো না। আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আমাকে বলেছেন যে ভাই আমাদের অফিসে যাওয়ার একটা সময় আছে, কিন্তু বের হওয়ার কোনো সময় নেই, রাত 8টা 9টা 10টা 11টা 12টা পর্যন্ত আমাদের শ্রমিক ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন, কিন্তু তারা তার মজুরিটা পাচ্ছে না, তাদের মানসম্মত জীবন পাচ্ছে না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা শ্রমিক এবং মালিকদের সাথে বসে আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের শ্রমিকদের একটা বড় সমস্যা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ ম্যাক্সিমাম ক্ষেত্রে একসাথে চাকরি করেন না, বাচ্চাকে কোথাও রেখে যাবে এই সুযোগটা হয় না। এই কারণে আমাদের শ্রমিক বোনেরা যারা আছেন তারা অনেক কষ্ট করেন। আমরা চিন্তা করেছি যে টঙ্গীর বিভিন্ন জায়গাতে আমাদের বাচ্চাদের জন্য একটা জায়গা ঠিক রাখা, যেখানে সে বাচ্চাকে রেখে নিরাপদে রেখে সে কাজে যেতে পারবে, আবার দুপুরে এসে বাচ্চাকে দেখবে, আবার কাজে যাবে। এটা যদি আমরা সব জায়গায় করতে পারতাম, আমাদের শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারতো। আমরা এটা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি তুরস্কে 11 বছর ছিলাম। সেখানে আমি দেখেছি যে রাষ্ট্র কিভাবে সব পুরো সেক্টরে খবর রাখে। আমি সব জায়গায় একটা কথা বলছি যে তুরস্কে হেলথ সেক্টর যেটা আছে, স্বাস্থ্য চিকিৎসা, সকল ধরনের ডাক্তার দেখানো ফ্রি, সকল ধরনের টেস্ট ফ্রি, সকল ধরনের অপারেশন ফ্রি। আমাদের দেশে যদি কারো হার্টের সমস্যা হয়, ব্রেন স্ট্রোক হয়, কিডনির সমস্যা হয়, ক্যান্সার হয়, ওই পরিবারটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আমাদের হসপিটালগুলোতে গেলে, আমি ওই দিন টঙ্গী হসপিটালে গিয়েছিলাম এক রোগীকে দেখার জন্য, দেখেছি এটা ভাষায় প্রকাশ করার মতো না। টঙ্গী হসপিটালটা আমাদের কিছুটা বিল্ডিং সুন্দর হয়েছে, কিন্তু উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমাদের রোগীরা টাইফয়েডের রোগী, ডেঙ্গুর রোগী, ডায়রিয়ার রোগী, চিকুনগুনিয়ার রোগী, তারা ফ্লোরে ঘুমাচ্ছে, বারান্দায় ঘুমাচ্ছে। যে রোগীটা ডেঙ্গু হয়েছে সেই রোগী যদি বারান্দায় ঘুমায় মশারি ছাড়া, ফ্লোরে ঘুমায় মশারি ছাড়া, তার ডেঙ্গু পারবে না কমবে? নিঃসন্দেহে পারবে। আমি দেখেছি একটা ওয়াশরুম পাই নাই ওখানে, প্রত্যেকটা ওয়ার্ডে আমি গিয়েছি, বিশেষ করে 5তলা আমি গিয়েছিলাম, সেখানে 5তলার ওয়ার্ডগুলিতে মানে প্রত্যেক ওয়ার্ডে 2টা ওয়াশরুম, এটাও তো পর্যাপ্ত না। এর মধ্যে একটা সব জায়গায় খারাপ, মানে সব জায়গায় এটা ময়লা, এত ময়লা ওখানে কেউ ঢুকতে পারবে না। আরেকটা আছে অর্ধেক নোংরা অর্ধেক ভালো, ওইটাতে লাইট নাই ম্যাক্সিমাম জায়গাতে। তাইলে আমার যে রুগীটার ডায়রিয়া হয়েছে ওই রুগীটার অবস্থা কি হবে? সে তারও অসুস্থ হয়ে যাবে। এই কারণে আমার কাছে মনে হয় যে এই হসপিটালগুলিতে গেলে একটা রোগ নিয়ে যায়, 3টা রোগ নিয়ে ফিরে আসে। এভাবে চলতে পারে না, আমরা এভাবে চলতে দিব না ইনশাআল্লাহ। আমাদের গ্রামের যে আমাদের ডাক্তার, আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমান, আপনাদের মনে আছে উনি সরকারের এক বক্তব্য করে গিয়েছিলেন। ওনাকে ডাক্তাররা বলেছিল যে আপনি বাংলাদেশের এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যান। বাংলাদেশে তো একটা ট্রেন্ড আছে, রাজনীতিবিদরা মাথা ব্যথা সিঙ্গাপুর, জ্বর আসছে সিঙ্গাপুর, কাশি আসছে সিঙ্গাপুর, তাই না? আসে না? এটা মানে প্রত্যেকে আসে, প্রত্যেকে টাকা পারে প্রায় এগুলো মানুষের টাকা, মানুষের চাঁদাবাজির টাকা। এভাবে চলতে পারে না। আমাদের আমির জামাত কি বলেছেন? বলেছেন যে আমার চিকিৎসা দেশেই হবে, কারণ আমি যদি দেশের বাইরে চিকিৎসা করাই, আমার যে শ্রমিক, আমার যে কৃষক, আমার যে খেটে খাওয়া মানুষ, তার তো দেশের বাইরে চিকিৎসা করার টাকা নেই। তাহলে আমি গেলে এই দেশের চিকিৎসা পরিবর্তন কিভাবে হবে? উনি দেশে চিকিৎসা করিয়েছেন, দেশের ডাক্তারদের রাস্তায় রেখেছেন। ইনশাআল্লাহ
বাংলাদেশ জামাত ইসলামী যদি এই সরকার গঠন করে, দাঁড়িপাল্লা যদি বিজয় হয়, তাহলে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমাদের কাছে এই যে আমাদের রাস্তাটা আছে, এই রাস্তার আশেপাশে ময়লা আছে, সামনে গেলে চেরাগালি, চেরাগালির পূর্ব পাশে এটা কি ময়লার পাহাড় বলবো না কি বলবো আসলে বলেন? এই চেরাগালিতে আমাদের ব্যবসায়ী ভাইরা শত শত ব্যবসায়ী ভাইরা এখানে ব্যবসা করেন। আমি শুনেছি আমাদের ব্যবসা ভাইরা বলেছে আমাদেরকে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হচ্ছে, কারণ ময়লার এখানে পাহাড় জমেছে। পৃথিবীর কোনো সভ্য দেশে রাস্তায় এই ধরনের ময়লা থাকতে পারে না। আমাদের এই নগরীকে শুধুমাত্র ব্যর্থ প্রশাসকরা, ব্যর্থ দায়িত্বশীল ব্যক্তিরা এই নগরে এটা বসবাস অনুপযোগী নগরীতে পরিণত করেছে। আমরা ইনশাআল্লাহ গাজীপুরকে একটা পরিচ্ছন্ন নগরীতে পরিণত করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের আর একটা বড় সমস্যা হচ্ছে নিরাপত্তা। চেরাগালি বেড়াতে নামলে আপনি ঢাকা থেকে আসছেন, অথবা যারা এখানে ফ্যাক্টরিতে চাকরি করেন, বড় বড় যারা চাকরি করেন, বা আপনার ধরেন যে বোটবাজারে বা গাজীপুরে রিক্সা দিয়ে আসছেন বা বাস দিয়ে আসছেন, চেরাগালি নামছেন, বাসাটা এই পাশে, আপনাদের পকেটটা সাবধানে রাখতে হয় কিনা? হ্যাঁ, বাসে উঠলে, বাসে জ্যাম থাকলে মানবিকটা একটু ঠিক আছে দেখতে হয় কিনা? তাহলে এই দেশ তো আমরা চাই না। আমরা চাই রাত 12টা, 1টা, 2টা, 3টার সময় আমরা নামবো, আমার দিকে কেউ তাকাবে না, এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই। এই জন্য আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আমরা উন্নত করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের যুবক ভাইরা এখানে আছে। আমাদের দেশে চাকরির বাজার গরম না ঠান্ডা? চাকরি পাওয়া যায়? অনার্স পাস করে 5 বছর, 6 বছর, 9 বছর পর্যন্ত চাকরির পিছনে ঘুরতে ঘুরতে জোটা ক্ষয় হতে হতে ওই জোটার চেহারা থাকে না। আমাদের অসংখ্য ছাত্ররা যারা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজগুলিতে পড়ে, মাদ্রাসাগুলিতে পড়ে চাকরি পাচ্ছে না চাকরি। এবং আমাদের সবচেয়ে খারাপ কথা হচ্ছে যে অনেক সরকারি চাকরি পদ খালি আছে, লোক নিচ্ছে না। কারণ হচ্ছে যে দুর্নীতি করতে পারছে না। কারণ একটা পোস্ট নিলেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ দেওয়া লাগে। ওই টাকা সিস্টেম না হলে তো উপরের দিকে যারা আছে তাদের পেট চলে না, তাই না? আমরা ইনশাআল্লাহ, আমরা ক্ষমতায় আসলে 1 নম্বর হচ্ছে সকল শূন্য পদে আমরা নিয়োগ দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি দেশের বাইরে থেকে বিনিয়োগ আকৃষ্ট করে দেশে বিনিয়োগকে নিশ্চিত করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশে আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি ইনশাআল্লাহ। আমাদের আমির যারা ঘোষণা করবেন যে আমরা এত কোটি মানুষের চাকরি পাবো, আমির যারা ঘোষণা করবেন ইনশাআল্লাহ, আমরা আমাদের সবার যুবকদের চাকরির নিশ্চয়তা দিতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি শেষ করতে চাই, এই জঙ্গিতে আমি হাজার হাজার মিছিলের অংশ নিয়েছি। এই যে আপনার চেরাগালিতে, এই যে আমাদের এই রোডটাতে আমরা শত শত মিছিল করেছি। আমাদের সিরামিক রোডে, আমাদের শত্রুদ্দিন রোডে, আমাদের কলেজ রোডে, আমাদের এই যে পৌরসভা রোডে, আমাদের মুক্তাবাড়ি রোডে, মোল্লাবাড়ি রোডে আমি শত শত মিছিল নেতৃত্ব দিয়েছি। এই টঙ্গী আমার জন্য অনেক ভালোবাসার, অনেক প্রিয় একটি নগরী। এই নগরী আমাকে অনেক কিছু দিয়েছে। আমার পড়াশোনার যে বেসিক, এটা হয়েছে এই টঙ্গীতে। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমাদের এই টঙ্গীর আমাদের যারা ভাইয়েরা আছেন, আমাদের যে বোনেরা আছেন, তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন। এই টঙ্গী থেকে আমি কখনো হতাশ হইনি ইনশাআল্লাহ। আমি আমার টঙ্গী যারা আছেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতে চাই, 26-এর যে নির্বাচন আমাদের সামনে আছে, আর 3 মাসের বা 3.5 মাস সময় আমাদের হাতে আছে। এই 3.5 মাসে আমাদের টঙ্গীর বাইরে কি প্রস্তুত? এই 53 নম্বর ওয়ার্ড কি প্রস্তুত আরেকবার জেগে ওঠার জন্য ইনশাআল্লাহ? আমাদের যুবক ভাইরা এখানে আছেন। গত বছর জুলাই বিপ্লবে আমাদের যুবকদের ঐতিহাসিক ভূমিকা ছিল। যে যুবক ভাইরা ফেসিবাদের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়িয়েছ, তারা বলেছিল বুকের ভিতর তুমুল জ্বর, বুক পেতেছে গুলিকর, বলেছিল। আমাদের যুবকরা শুনতে পাচ্ছেন? সেই যুবকদেরকে বলছি, এবার শুধু আপনারা উত্তর দেবেন যে কোশ্চেনটা করবো। এই যুবকরা কি পারবে? আমাদের আগামী যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কার ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে বেশি কাজ করার জন্য পারবে ইনশাআল্লাহ? হাতগুলি কবুল করুন। আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের ভাই, আমরা একসাথে সবাইকে নিয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ এই বাংলাদেশ গড়ার জন্য। কারণ আমরা অনেক রক্ত দিয়েছি, আমাদের ভাইরা অনেক রক্ত দিয়েছিলেন। আমরা শান্তি চাই, এই দেশকে আমরা করতে চাই। এই দেশের সকল সমস্যাগুলোকে দূর করে আমরা একটা বাসযোগ্য, পরিচ্ছন্ন, নিরাপদ
এবং একটা মানবিক বাংলাদেশ করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক। আমি আপনাদের উপরে খুব আশাবাদী, আপনারা যেভাবে কাজ করছেন এই কাজ কন্টিনিউ করতে হবে। প্রত্যেক ঘরে ঘরে এমন কোনো ঘর থাকবে না যেগুলো আমাদের দাওয়াত করবে না, এমন কোনো হাত থাকবে না যে হাতে আমাদের মুসাফা হবে না, এমন কোনো বুক থাকবে না যে বুকের সাথে বুক বইবে না। আমাদের শ্রমিক ভাইরা যারা আছেন, আপনার গার্মেন্টসে, আপনার ইন্ডাস্ট্রিতে এমন কোনো শ্রমিক থাকবে না যে শ্রমিকের কাছে আমরা বুক ধরে ধরে আমরা ভালো ভালো কথা বলবো। ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহ কবুল করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।